জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তা সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপন বৈঠকের সময় নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে আলাদা অভিযানে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান আতাউল্লাহ সহ 10 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এই ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা করেছে। মঙ্গলবার বিকেলে গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে 2 মামলায় বিচারক 6 জনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায় 16 ও 17 মার্চ ময়মনসিংহ জেলার সদর থানা এলাকার নতুন বাজার গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লীতে পৃথক 2টি অভিযান পরিচালনা করা হয়। এতে নাশকতার পরিকল্পনার অভিযোগে 3 নারী সহ ARSA এর 10 সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে 21 লাখ টাকা ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায় ধরার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে বিদ্ধ করে। আগামী বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হচ্ছে। প্রথম দিন বিকেল 3টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDPর সঙ্গে আলোচনা হবে। এখন পর্যন্ত 15টি দল, রাজনৈতিক দল ঐকমত্য কমিশনের কাছে সুপারিশ দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। তবে সুপারিশ জমা দেয়নি BNP, জামায়াত ও NCP। এজন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়েছে দল 3টি। ঐকমত্য কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। গত 15ই ফেব্রুয়ারি থেকে কমিশনের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচনী ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত 13ই মার্চের মধ্যে জানাতে বলা হয়। 38টি রাজনৈতিক দলের কাছে সুপারিশগুলো পাঠানো হয়। আজ মঙ্গলবার পর্যন্ত 15টি রাজনৈতিক দল তাদের মতামত আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে। আর বাকি দলগুলো তারা সময় চেয়েছে। বিএনপি, জামাত, NCP এর তারা কেউই রিপোর্ট না, মতামত তারা এখনো জমা দেয়নি। তারা মৌখিক আলোচনায় কমিশনের কাছে আরো কিছুটা সময় চেয়েছে। সেই কিছুটা হয়তো আগামী বৃহস্পতিবার পর্যন্ত হতে পারে। নানা উছিলায় নির্বাচনে বিলম্ব করা হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীরা এর পেছনে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলাওয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বলেছিলেন মানুষের অধিকার ফিরিয়ে দেবে। এখন সময় এসেছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার। বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংস্কারের নামে বর্তমান সরকার জনগণের ভোটাধিকার প্রয়োগে বিলম্ব করছে। অন্যদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশে এই মুহূর্তে দরকার নির্বাচন। যারা ক্ষমতায় আসবে তারাই সংস্কার এগিয়ে নেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জনতার আন্দোলনে সেই সুফল আমরা পেয়েছি। সেই সুফলকে যদি সুফলে পরিণত করতে হয়, দরকার নির্বাচন। যারা পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার, তারা তো পালিয়েছে, পদত্যাগ করেছে, দেশে বিভিন্ন জায়গায় পালিয়েছে। তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত আছে। দেশে জনগণের সরকার প্রয়োজন। সুদৃঢ় ঐক্যের জন্য সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মাহে রমজান উপলক্ষে TSCতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বলেন, বিগত 20 বছর ছাত্র রাজনীতির মানেই ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপরাজনীতি। এদিকে আগামী 15 দিনের মধ্যে 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে নিয়োগ পাওয়া উপদেষ্টা ও সাবেক সমন্বয়কদের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলটির নেতারা। 3 জন ছাত্র উপদেষ্টা তারা যে রাজনীতির মাধ্যমে উত্থান এবং যে রাজনীতির মাধ্যমে তারা উঠে এসেছে,
তাদের নেক্সাস কিন্তু একই, অর্থাৎ তারা একই প্ল্যাটফর্ম থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারে তারা অন্তর্ভুক্ত হয়েছেন। সুতরাং আমরা সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বাকি যে দুজন ছাত্র উপদেষ্টা অর্থাৎ জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। আমাদের হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। সুতরাং আপনারা চাইলে, জনগণ চাইলে আপনারা মতামত দিতে পারেন, গণভোট করতে পারেন। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। সেই সরকার বিপ্লবী সরকারের আদলে গঠিত হবে। জুলাইয়ের অর্জন নষ্ট হয়ে গেলে ফ্যাসিবাদের উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিশিষ্টজনদের সম্মানে দলের ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। আজকে আমাদের যে অসাধারণ প্রাপ্তি, সেই প্রাপ্তি যাতে আমাদের কোনো ভুলে যাতে নস্যাৎ হয়ে না যায়, আমরা কিন্তু সেরকম একটা আভাস পাচ্ছি। যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, একসাথে রক্ত দিয়েছেন, একসাথে জীবন দিয়েছেন, তাদের মধ্যে আজকে অনৈক্যের সুর বাজছে। এই অনৈক্যের সুরে যদি কখনো আবার ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটে, তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং ইতিহাসে হয়তো আমরা আর কোনোদিন কারো কাছে ক্ষমা পাবো না। ভারতের সংখ্যালঘুদের উপর হামলা, মামলা ও মুসলিম নারীদের হেনস্থার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিবৃতি দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ভারতের সংখ্যালঘু নির্যাতন ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তিকামী বাংলাদেশের মানববন্ধনে এই আহ্বান জানায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে রুখে দেয়া হবে। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের যে উগ্রবাদীরা হোলি রঙের কারণে আমার ভাইকে পিটিয়ে মেরেছে, মসজিদ থেকে দিয়েছে, আওরঙ্গজেবের কবর উচ্ছেদ করতে চেয়েছে, আজকেও 6 জনকে পিটিয়ে হত্যা করেছে, অতি দ্রুত তাদের ব্যাপারে অ্যাকশন নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি জারি করা হয়। ইসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে বুধবারের অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে ইসি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনটির সভাপতি মনির হোসেন। দুপুরে ইসি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সংগঠনটির সভাপতি মনির হোসেন। বলেন, এনআইডি সেবাকে ইসিতে রাখতে কমিশনের বিভিন্ন পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছে। সার্বিক বিষয় বিবেচনায় আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ সময় দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে এনআইডি সেবা ইসিতে রাখতে দেশব্যাপী স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে কমিশনের বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে কথা হয়েছে, স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে, এবং সম্মানিত সিনিয়র সচিব স্যার আজকে আমাদেরকে রেখেছেন, আমাদের সমন্বয় সভার পরে আমাদেরকে রেখেছেন, এবং সিনিয়র সচিব স্যার বলেছেন যে এনআইডি নিয়ে যেহেতু কমিশনের অবস্থান একেবারে ক্লিয়ার যে কমিশনের এনআইডি থাকবে, এটা আলাদা কোনো ডেটাবেস না। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে মার্কিন কর্মকর্তার এই বক্তব্য সম্পর্কে প্রভাব ফেলবে না। এ সময় তিনি আরও বলেন, খাদের কিনারে থেকে অর্থনীতিকে টেনে তুলেছে অন্তর্বর্তী সরকার। ভুল ত্রুটি থাকলেও অগ্রগতি সন্তোষজনক হওয়ায় এলডিসি থেকে উত্তরণের পথেই আছে বাংলাদেশ। এলডিসি যা 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি, স্মুথ মানে ধম করে নামানা, প্লেন যেমন আস্তে আস্তে নামে, আমরা প্রিপারেশন ইসে করবো, তো দেখা যায়। কিন্তু আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক, অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টেরা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে।
বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে বিভ্রান্তিকর ও দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকারক বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা উল্লেখ করেন। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, গ্যাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয়। সংবেদনশীল বিষয়গুলো নিয়ে প্রকৃত তথ্য তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার ব্যাপারেও সতর্ক থাকা উচিত বলে জানায় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশকে কোনো ধরনের ইসলামপন্থী খিলাফতের সঙ্গে যুক্ত করার যে কোনো প্রচেষ্টার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি সীমিত সংস্কারে রাজি হয় তাহলে ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচন আয়োজন করবে। তবে দলগুলো যদি বড় সংস্কার প্যাকেজ চায় তাহলে সাধারণ নির্বাচন কয়েক মাস পরে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্স প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। ঘণ্টাব্যাপী বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। অধ্যাপক ইউনূস জানান, রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনগুলোর প্রস্তাবিত সুপারিশসমূহে একমত হলে জুলাই সনদে স্বাক্ষর করবে। এই জুলাই সনদ দেশের ভবিষ্যৎ পথ নির্দেশ করবে। এ সময় সিনেটর পিটার্স জানান, সরকারের সংস্কার কর্মসূচির প্রশংসা করে বলেন, বাংলাদেশের টেকসই গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূতদের কেউ কেউ সাম্প্রদায়িক সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তখন অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা পরিচয় যাই হোক না কেন, তার সরকার দেশের প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ক্ষমতার পালাবদলের পর সংখ্যালঘুদের বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপর যে হামলা হয়েছিল তা ধর্মীয় কারণে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। তবে তার সরকার দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে। অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন উপসাগরীয় রাষ্ট্র কাতার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সরকারের বার্তা পৌঁছে দেন। রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে আগ্রহী কাতার। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থানান্তর করতে কাতারের ব্যবসায়ীদের আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আগামী মাসে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কাতার সফরের কথা জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশে ট্রান্সন্যাশনাল এডুকেশনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল। মঙ্গলবার ব্রিটিশ কাউন্সিলের ফুলার রোড অডিটোরিয়ামে এই গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ বিকাশে ট্রান্সন্যাশনাল এডুকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবেদনটি এই খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিহ্নিত করতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় বলেন, টিএনই বাংলাদেশের শিক্ষায় মান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। High quality education not only equips students with critical skills, but will also strengthen Bangladesh's appeal as an investment destination, so helping to create skills and jobs. It supports human capital development by equipping graduates with the skills needed for an evolving global workforce. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা 31টি ব্যাংক হিসাবের 394 কোটি 60 লাখ টাকা জব্দ করেছেন আদালত। মঙ্গলবার দুদকের উপপরিচালক ও এই সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব অর্থ জব্দের আদেশ দেন। পরে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে 11 মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের 124টি ব্যাংক হিসাব ও ধানমন্ডির বাসভবন, সুধা সদন সহ পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রয়ের আদেশ দেন একই আদালত। এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের
দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে 394,60,72,805.71 টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মানি লন্ডারিং এর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি। এর আগে মামলায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়। মামলায় এজাহার থেকে জানা যায় প্রায় 6.5 কোটি টাকা অবৈধভাবে আত্মসাৎ ও 15টি ব্যাংক হিসাবে প্রায় 21.5 কোটি টাকার পাচার করেছেন সাবেক এই মন্ত্রী। মঙ্গলবার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে এই মামলায় প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রতিবেদন জমা দেওয়া সম্ভব না হওয়ায় পরবর্তী দিন ধার্য করেন আদালত। এদিন দুদকের আরেকটি মামলায় হাজির করা হয় সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সাংসদ জান্নাত আরা হেনরিকে। এর আগে তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সহ তার 68টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন আদালত। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত 5 সদস্যের তদন্ত কমিশনের মেয়াদ আগামী 30 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। এটি গত 15 মার্চ থেকেই কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এ নিয়ে কয়েক ধাপে কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের এই কমিটির প্রথমে 15 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 27 আগস্ট কমিশন গঠিত হওয়ার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার একের পর এক অভিযোগ জমা পড়ে। গত 4 মার্চ কমিশন সংবাদ সম্মেলনে বলেছিল, কমিশনে গুমের 1752 অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 1000 অভিযোগের বিষয়ে প্রাথমিক যাচাই হয়েছে। এসব অভিযোগের মধ্যে র্যাবের বিরুদ্ধেই ছিল সবচেয়ে বেশি 172টি অভিযোগ। এরই মধ্যে প্রায় 1.5 শতাধিক সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আগামী 45 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুমের ঘটনার বিবরণ জমা দেবে ও সুপারিশ করবে কমিশন। বরগুনায় স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলার 1 সপ্তাহ পর বাবাকে হত্যা করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে এসপি ও ডিসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণকারী আসিয়ার বড় বোনকে নিরাপত্তা দিতে বলা হয়েছে। বরগুনায় হিন্দু পরিবারের 7ম শ্রেণীর কিশোরীকে সিজিত রায় নামের এক বখাটের নেতৃত্বে কয়েকজন অপহরণ ও ধর্ষণ করে। কিশোরীর বাবা থানায় সিজিত সহ 2 জনের নামে মামলা করে। পরে কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেয় আসামি পক্ষ। এরপর 11 মার্চ বাড়ির পাশের ঝোপ থেকে কিশোরীর বাবার লাশ পাওয়া যায়। মাননীয় আদালত ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব এন্ড মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরী ওনারা একটা ডিরেকশন দিয়েছেন। বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য। এর পাশাপাশি এই মামলায় বিটিভি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন, বাংলাদেশ বেতার, ডিসি এবং এসপি মহোদয়কে অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে, যাতে করে মামলার যে রায়টা বাস্তবায়ন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের দেয়া গণবিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি শেষে এই আদেশ দেন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে 10 মার্চ এই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। এর বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম রিটটি করেন। ইসি 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশের 90 ক এর অধীন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক এবং 2008 সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় 100 উপজেলায় দলীয় কার্যালয় থাকার শর্ত রয়েছে। এসব বিষয়ে আপত্তি জানিয়ে আদালতকে বলা হয় এই অধ্যাদেশ গ্রহণযোগ্য নয়। 5% উপজেলা, 10% জেলা, তার মানে হচ্ছে আপনার প্রায় 7টা ডিস্ট্রিক্ট লাগে আর অন্তত 25টা 30টার মতো ধরেন
উপজেলা লাগে। এই নির্বাচন কমিশনের এক ধরনের মেল প্র্যাকটিস কিংবা ব্যাড ইন্টেনশন আছে, এটাকে আমরা কোনোভাবেই অভ্যুত্থানের সাথে সঙ্গতিপূর্ণ নির্বাচন কমিশন মনে হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর। এর মধ্য দিয়ে উত্তরবঙ্গের সাথে যাতায়াতে নতুন এক দিগন্ত উন্মোচিত হলো। মঙ্গলবার সকালে রেল সেতু উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন ইচি ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক আইট টেরু ইউকি। যমুনার বুকে নতুন রেল সেতু দিয়ে নদী পার হতে সময় লাগছে মাত্র 3 মিনিট। দেশের সবচেয়ে দীর্ঘ এই রেল সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। রেল সচিব জানান, সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচলের পাশাপাশি চলবে সব ধরনের পণ্যবাহী ট্রেনও। এতে রেলওয়ের রাজস্ব বাড়বে। নতুন সেতু চালুর ফলে পুরনো যমুনা সড়ক সেতুর রেলপথ দিয়ে আর ট্রেন চলাচল করছে না বলেও জানায় কর্তৃপক্ষ। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। এবং এই সুবিধা আমরা রেলের আয়বদ্ধর কাছেও আসলে ব্যবহৃত হবে, কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেনার ট্রেন বা ফ্রেট ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে। কিন্তু এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা সব রকমের ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন কিন্তু আমরা এখান দিয়ে যাতায়াত করতে পারবে। বাংলাদেশিদের জন্য উমরার ভিসা বন্ধ করেনি সৌদি আরব, তবে কমিয়ে আনার কারণে হোটেল বুকিং ও টিকিট নিয়ে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করলে ভিসা মিলবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালেদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলে বাংলাদেশি উমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা নেবে তারা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, টিকিট সংগ্রহকারী কোনো যাত্রী উমরা পালনে যেতে না পারলে বিধি অনুযায়ী তার টাকা ফেরত দেওয়া হচ্ছে। অন্যদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, রমজান মাসে ভিসা না পাওয়ার কারণে যারা উমরা করতে যেতে পারবেন না তাদের সাথে আলোচনা করে টিকিট পরিবর্তন করে দেওয়া হচ্ছে, তবে তা মানতে নারাজ হাব। উমরা করতে না পারলে টাকা ফেরত দেওয়ার দাবি হাবের। সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য উমরা ভিসা বন্ধ করা হয়নি। তিনি আরও জানিয়েছেন, সৌদি উমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাহলে সে দেশের হজ ও উমরা মন্ত্রণালয় বাংলাদেশি উমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। আগামী 10 দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব পাঠ্য বই পৌঁছে দেয়া এবং রাখাল রাহাকে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটির সদস্য সচিব পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে সম্মিলিত শিক্ষা আন্দোলন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মিলিত শিক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান রিয়াজুল হক সাজ্জাদুল হক ওরফে রাখাল রাহাকে কারিকুলাম বাতিল আন্দোলনের পুরোধা হিসেবে জাহির করে এনসিটিবি দুর্নীতি ও ব্যর্থতা আড়াল করতে চেয়েছেন। এ সময় কারিকুলাম বাতিলের আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে মামলার শিকার হওয়া ব্যক্তিদের জব্দ করা মালামাল ফেরত দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করা হয়। এনসিটিভিতে একক আধিপত্য কায়েমের মাধ্যমে পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতি, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা বইয়ের পিছনে ছাপা, টেন্ডার কেলেঙ্কারি, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা সহ একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করতে থাকে। জনাব রাখাল রাহা সম্মিলিত শিক্ষা আন্দোলনের শেষ দিকে আমাদের সাথে যুক্ত হলেও তিনি উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করেননি। উপরন্তু তিনি ঐতিহাসিক এই প্ল্যাটফর্মকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন, যা শুধু আমাদের সাথেই না পুরো জাতির সাথে প্রতারণা করা হয়েছে। আগামী বাজেটে করদাতা বাড়াতে যোগাযোগ বাড়ানো হবে মাঠ পর্যায়ের প্রশাসনে। মঙ্গলবারের প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় ঢাকা চেম্বার, কৃষি ও রাসায়নিক খাত এবং সেবা খাত সহ বিভিন্ন সংগঠন। দাবি উঠে আসে করমুক্ত আয়সীমা বাড়ানো, স্থানীয় উৎপাদন ও আমদানি পণ্যে ভ্যাট শুল্ক কমানোর নানা দাবি। এইচএস কোডের জটিলতা নিয়েও আসে নানা অভিযোগ, যা নিরসনে প্রয়োজনে কাস্টমসে এনবিআর এর প্রতিনিধি পাঠানো হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। যে 80 লাখ রিটার্ন দেন তাদেরকে চেঞ্জ করে অ্যাসেসমেন্ট করে করা দেয়, তাহলে তো আমার অডিটর থেকে যে পরিমাণ রেভিনিউ আসছে থেকে অনেক বেশি, কারণ এটা তো পুরোটাই দেয় নেই, 1 বছর দেয়। একমাত্র আমাদের এসএ কোডের ডাটাটাই অ্যাভেলেবল।
কিন্তু অন্য জায়গাটাতে আসলে আমরা এখন পর্যন্ত মানে ডিজিটাল না হওয়ার কারণে চাইলেই আপনাদেরকে ডাটা দিতে পারি না। অনেক সময় আমি মেসেজ পাই এই ফিগারটা দেন, ম্যানুয়ালি এইসব মেসেজ এগুলো কালেক্ট করে দিতে অনেক সময় লাগে। তাজা ফল আমদানিতে 15% শুল্ক কর কমালো এনবিআর। তাজা ফল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক 30% থেকে 25% এবং আমদানি পর্যায়ে আরোপিত 5% আগাম কর সম্পূর্ণ মওকুফ করে দুইটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এর আগে গত 10 মার্চ আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার 10% হতে 5% করা হয়। ফলে ফল আমদানিতে বিদ্যমান শুল্ক কর কমল 15%। উচ্ছেদ আতঙ্কে কক্সবাজার শহরের প্রধান সড়ক 1 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন উত্তর নুনিয়ার ছড়ার বাসিন্দারা। মঙ্গলবার দুপুর 2:30টায় শহরের পালের দোকান সংলগ্ন চৌরাস্তার মোড়ে অবস্থান নেন অবরোধকারীরা। এ সময় তারা সড়কে ব্যারিকেড দিয়ে এবং টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে সড়কের চারদিকে আটকে পড়ে শত শত যানবাহন। এ সময় বন্দোবস্তি বাতিল করে কোস্টগার্ড কর্তৃপক্ষকে অন্যত্র জমি দেওয়ার দাবি জানান অবরোধকারী স্থানীয়রা। জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করলে প্রাণ দিয়ে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। পরে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে 2 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি জানায়, আলীখালী সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সাঁতরে সন্দেহজনক 2 ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে নিজেদের সাথে থাকা 2টি বস্তা পানিতে ফেলে মিয়ানমার জলসীমার অভ্যন্তরে পালিয়ে যান তারা। পরে ফেলে যাওয়া বিশেষভাবে মোড়কজাত প্লাস্টিকের বস্তা 2টি তল্লাশি করে 2 লাখ পিস ইয়াবা পাওয়া যায়। সাভারের আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ডাকাতির ঘটনার 8 দিন পর দেশের বিভিন্ন অঞ্চল থেকে অভিযান চালিয়ে 6 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া 13 ভরি স্বর্ণালংকার সহ নগদ 76,000 টাকা উদ্ধার করা হয়। সোমবার রাতে রাজশাহী, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 6 ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গত 9 মার্চ রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় ককটেল ফাটিয়ে ভীতি সৃষ্টি করে স্ত্রীর সামনেই স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যার পর স্বর্ণের ব্যাগ লুট করে প্রাইভেট কার যোগে পালিয়ে যায় ডাকাত দল। এই ঘটনায় নিহতের স্ত্রী সরস্বতী দাস বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত চক্রের আরও কয়েকজন সদস্যকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানায় পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম নামে একজন ট্রাক্টর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল 5টার দিকে রহনপুর নাচল রেলপথের হিরুপাড়া রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম রহনপুর পৌর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনটি রহনপুর পৌর এলাকার হিরুপাড়া রেল ক্রসিং অতিক্রম করার সময় অরক্ষিত স্থানে হঠাৎ ট্রাক্টরটি রাস্তা পারাপারের জন্য রেল লাইনে উঠে পড়ে। এ সময় কমিউটার ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় কেউ আহত হননি। ক্ষমতা গ্রহণের পরে নিয়ে দ্বিতীয়বারের মতো ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। প্রায় 1.5 ঘন্টা ধরে চলমান এই আলাপে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের আলোচনা ছাড়াও গুরুত্ব পেয়েছে নির্দিষ্ট কিছু অঞ্চলের ভাগাভাগি প্রসঙ্গ। এছাড়া সীমান্তবর্তী এলাকায় অবস্থিত পাওয়ার প্ল্যান্ট সহ অন্যান্য সম্পদের বণ্টন নিয়েও কথা বলেছেন 2 নেতা। বিবিসি বলছে, এর আগে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে মস্কোতে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেছেন পুতিন। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ভ্যান ড্যান স্ক্যাফিনো জানান, এই ফোন আলাপে ইউরোপ রাশিয়া সম্পর্কের অবনতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে পরামর্শ করার কথা রুশ প্রেসিডেন্টের। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। 19 জানুয়ারি হামাসের সাথে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সবচেয়ে বড় এই হামলা ইসরায়েলি বাহিনীর।
আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই অবস্থায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করেছে বলে অভিযোগ তুলেছে হামাস। অন্যদিকে ইসরায়েল বলছে যুদ্ধবিরতির সময় আরও বাড়ানোর ব্যাপারে হামাস মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে তারা। এমনকি হামাসের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে সামরিক শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এছাড়া হোয়াইট হাউস জানিয়েছে গাজায় হামলা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে প্রায় 580 কোটি ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও তার সহযোগীরা। স্বৈরাচার বাশার আল আসাদের পতনের পর শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে উৎসাহিত করতে সিরিয়ার জন্য তহবিল সংগ্রহের পরিকল্পনা করে পশ্চিমা দেশগুলো। গেল সোমবার ব্রাসেলসে এক বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা। সেখানেই সিরিয়াকে 580 কোটি ইউরো অনুদান ও ঋণ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে 420 কোটি ইউরো অনুদান এবং বাকি 160 কোটি ইউরো ঋণ হিসেবে দেওয়া হয়েছে। এসব অর্থের পুরোটাই ব্যয় হবে সিরিয়ান নাগরিকদের সহায়তায় এবং তাদের অর্থনৈতিক পুনরুদ্ধারে। প্রায় 14 বছরের গৃহযুদ্ধে সিরিয়ার প্রাণ হারিয়েছে ও বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। ধ্বংস হয়ে গেছে দেশটির অর্থনীতি। ভারতের মহারাষ্ট্র থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরাতে নাগপুরে বিক্ষোভে করেছে কয়েক হাজার মানুষ। সে সময় দোকানপাট ভাঙচুর, গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুরের বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলে জানায় নাগপুর পুলিশ। ইতিমধ্যেই সেখান থেকে 50 জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের আইন ভঙ্গ না করে ধৈর্য ধরার আহ্বান জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের বিপক্ষে লজ্জার এক রেকর্ড গড়লেন তাসকিন আহমেদ। লিস্টে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে খরুচে বোলিংয়ের লজ্জার রেকর্ড গড়লেন তাসকিন। মোহামেডানের হয়ে বল হাতে 3 উইকেট পেলেও রান দিয়েছেন 107। তাসকিনের করা শেষ 2 ওভারে রান এসেছে 45। তাসকিনের উপর সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন গাজী গ্রুপের ব্যাটার তোফায়েল আহমেদ। 29 বলে 63 রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এর আগে 2010 সালে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে পেসার শাহাদাত হোসেন দিয়েছিলেন সর্বোচ্চ 104 রান। চলতি ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে আবারও দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন শামীম হোসেন পাটোয়ারি। ম্যাচ শেষে জানিয়েছেন শুধু ব্যাট নয়, বল হাতেও পারফর্ম করতে চান তিনি। আমি যেখানে ব্যাটিং করি সো ওইখানে সবসময় টাফ টাইম থাকে আর আমি অনেক এনজয় করি টাফ টাইমকে। আমাদের একটা মোমেন্টাম দরকার ছিল আর আমরা জিততে পেরেছি, এটাই অনেক ভালো লাগতেছে। টিম আমাকে ইউজ করতে পারতেছে, এটাই আমি হ্যাপি। আর ইরফান ভাই আমাকে অনেক অপরচুনিটি দিচ্ছে, বোলিং করার জন্য হেল্প করছে। আমি আমার রোলটা ভালো মতো প্লে করতেছি। দেশের স্কুল ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে 400 রান করে ইতিহাস গড়লেন মুস্তাকিম হাওলাদার। 54 আর 22 ছক্কায় 404। মাত্র 170 বল ব্যাট করেই 400 রানে কীর্তি গড়েছেন ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মুস্তাকিম। নাম লিখিয়েছেন রেকর্ড বুকে। 4 বাংলাদেশের স্বীকৃত ক্রিকেট এর আগে এরকম ঘটনা সাক্ষী হয়নি। স্কুল ক্রিকেটের 10ম আসরের গ্রুপ ম্যাচে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বিস্ময় জাগানো এই স্কুল বালক। মুস্তাকিম হাওলাদারের অবিশ্বাস্য এই ইনিংসের উপর ভর করেই ক্যাম্ব্রিয়ান স্কুল 770 রান করে। জবাবে 32 রানে অল আউট হয়ে যায় বিপক্ষ দল। ফলে 738 রানে বড় জয় পায় মুস্তাকিমের দল ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল দাবায় মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। চ্যাম্পিয়ন হওয়ায় ফিদে মাস্টার থেকে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। পাশাপাশি 5 জুলাই জর্জিয়াতে হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছেন তিনি। মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে 2200 রেটিং পয়েন্ট ও 3টি নর্ম প্রয়োজন হয়। ওয়াদিফা গত বছর হাঙ্গেরিতে একটি মহিলা IM নর্ম পেয়েছিলেন। ওয়াদিফার রেটিং এখন 2091। যেহেতু এশিয়ান জোনাল বা বিশ্বকাপ বাছাইয়ে ফিদে মাস্টারকেও চ্যাম্পিয়ন হলে সরাসরি IM টাইটেল খেতাব পাওয়া যায়, তাই ওয়াদিফার আন্তর্জাতিক টাইটেল পাওয়ায় আর কোনো বাধা নেই।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/tv.এখন।